শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা 20। শারাফাত চৌধুরী তখন শাওয়ান চৌধুরীর সাথে জরুরি ব্যাপারে কথা বলায় ব্যস্ত। এদিকে এখনো খেয়াল করেননি, তবে সিতারা ইশারায় তাকালেন অভিমানে পূর্ণ 3টে মুখ পানে। গলা খাকারি দিলেন, তবুও তাকালো না ওনার বাগানের 3টে ফুটফুটে ফুল। বুঝলেন গুরুতর কিছু, তাই আদর দিয়ে ডাকলেন। প্রিয় বড় আব্বুর ডাক উপেক্ষা করার সাহস নেই কারোর, তাই সাম্য টেবিলে থুতনি রেখে অভিমানী স্বরে জবাব দিল, আমরা বুঝে গেছি তুমি আমাদের আর ভালোবাসো না বড় আব্বু। এ কথা কেন মনে হলো বাবা? এবার সৃজন জবাব দিল, আমরা তোমার একটা কাজে ভীষণ কষ্ট পেয়েছি বড় আব্বু। কি কাজে কষ্ট পেয়েছ বলো আমাকে, না বলে বুঝবো কি করে। এবার শীতল মুখ তুলল, সবাইকে একবার করে দেখে নিয়ে টেবিলের নিচ দিয়ে সাম্যকে চিমটি কেটে আসল প্রসঙ্গে কথা বলার ইঙ্গিত দিল। বোনের ইঙ্গিত পেয়ে সাম্য কণ্ঠে এক আকাশ সমান দুঃখ ঢেলে বলল, তুমি নাকি আজকের দিনে বড় আম্মুকে বিয়ে করেছিলে, অথচ আমাদেরকে কাউকে নিয়ে যাওনি কেন বড় আব্বু? সাম্যের কথা শুনে বড়দের হাত থেমে গেছে, বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে সাম্যের দিকে। সাম্যের কথা শেষ হতেই পুনরায় সৃজন বলল, আমরা গেলে খুব মজা করতে পারতাম, কিন্তু কেন নিয়ে গেলেন আমাদের? সাম্য সৃজনের কথা শুনে সায়ন মিটিমিটি হাসতে হাসতে বাবার দিকে তাকালো। শারাফাত চৌধুরী চোখ মুখে অস্বস্তি ফুটে উঠেছে, জবাবে কি বলবেন সেটাই চিন্তা করছেন বোধহয়। সিতারা চৌধুরী তরকারি আনার ছুতোয় রান্নাঘরে চলে গেলেন। বাবা মার অবস্থা দেখে সায়নের মাথায় শয়তানি বুদ্ধি উদয় হলো। বাবার থেকে একটানা গালমন্দ খেতে খেতে অরুচি এসে গেছে। এই সুযোগে বাবাকে ফাঁদে ফেলার বাস রেডি করে ফেলেছে। একদিকে সাম্য সৃজন এখনো জবাবের আশা শারাফাত চৌধুরীর দিকে তাকিয়ে আছে। তাদের আর একটু উস্কে দিতে সায়ন কিছু বলার আগে শীতল মলিন মুখে বলল, আমরা ছোট বলে কেউ আমাদের গুরুত্ব দেয় না। এতদিন জানতাম বাড়ির কেউ ভালো না বাসলেও বড় আব্বু আমাদের ভালোবাসে, কিন্তু আজ জানলাম বড় আব্বু আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে। আর কিছু বলার নেই, কষ্ট। এবার তাদের কথা সুর ধরে সায়ন হতাশার সুরে ধরে বলল, তোরা ছোট, আমি তোদের সবার বড়, তাই আমাকে সাথে নেয়নি। আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই রে। থাক, কষ্ট পাস না। আমার বাপের বিয়েতে রোস্ট খেতে পাসনি তো তাতে কি বল, আমার বিয়েতে তোদের ডাবল রোস্ট খাওয়াবো। সৃজনের প্রতিবাদী স্বর, না, আমি বড় আব্বুর বিয়েরই রোস্ট খাবো। সাম্যেরও একই কথা, আমিও। একদিকে সিরাজ, শিমিন, শাওয়ান চৌধুরী পারছে না হেসে মেঝেতে গড়াগড়ি খেতে। দমফাটা হাসি চেপে রাখাও যে কত কষ্টের হাড়ে হাড়েই টের পাচ্ছেন ওনারা। ছেলের কথা শুনে শারাফাত চৌধুরী কপাল কুঁচকে তাকালেন। বেয়াদবটা কি বলছে এসব? কোথায় ছোট ভাই বোনদের বুঝিয়ে সুঝিয়ে প্রসঙ্গ বাদ দিবে তা না, সে নিজেই আরো উস্কে দিচ্ছে। বড় আব্বুর বিয়েতে সায়ন ভাইয়াও ছিল না শুনে ছোটরা আরেক দফা হতাশ হলো, কষ্ট পেল। নাস্তার প্লেটও দূরে ঠেলে দিল, খাবে না তারা। মনে দুঃখ, আজ সারাদিন না খেয়ে থাকবে। শারাফাত চৌধুরী কাতর চোখে সহধর্মিণীকে মুখ টিপে হাসতে দেখেই হতাশ হলেন। এবার উপায় কিভাবে এদের বলবে উনি বিয়ে করেছিলেন বলেই সায়ন শুদ্ধ শখ এ পৃথিবীতে এসেছে। বিয়েটা জরুরি, কারণ বিয়ে না করলে তারা পৃথিবীর মুখ দেখতো না। উনি সিতারাকে ইশারা করলেন বাঁচিয়ে দিত, বিনিময়ে যত খরচ করা লাগে করবেন, এছাড়া উপায় নেই। বাড়ির ছানাপোনারা আটঘাট বেঁধে নেমেছে, বুঝতে বাকি নেই। তবে ওনাদের কাউকে কিছু বলতে না দিয়ে শেষ বোমটা ফাটালো শুদ্ধ। শারাফাত চৌধুরীকে আরেক দফা বিস্ময়ের সাগরে চুবিয়ে ভাই বোনদের উদ্দেশ্যে বলল, কে কে বিয়েতে যাসনি কাউন্ট কর। শুদ্ধ কথা শুনে সবার আগে হাত তুলেছে সিরাত। আবেগে হাত তুলে বেচারি লজ্জায় মুখ কাচুমাচু করেছে। ওনাকে লজ্জা থেকে বাঁচালো সায়ন। সে সিমিনকে হাত তুলতে ইশারা করলো। সিমিন হাত তুলে সায়নের দিকে তাকালো। সায়ন মাথা নাড়ল। সেও যায়নি। তারপর শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ তাকালো শখের দিকে। শখ তাকালো স্বর্ণের দিকে। স্বর্ণ ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে। শীতল তাকালো সাম্যের দিকে। আর সাম্য তাকালো সৃজনের দিকে। সৃজন তাকালো ফাঁকা চেয়ারের দিকে, কেউ নেই। দেখে তাকালো বড় আব্বুর দিকে। এবার ওনার মুখ দেখার মতো হয়েছে। কাউন্ট করে দেখা গেল না যাওয়ার সংখ্যা বেশি, এবং সকলেই ওনাদের বিয়েতে অ্যাটেন্ড করার তীব্র ইচ্ছের কথাও জানিয়েছে। অর্থাৎ ছেলে মেয়েদের অনুপস্থিতিতে মাকে বিয়ে করার পানিশমেন্ট হিসেবে বাবা মাকে আবার বিয়ে দেওয়া হবে।
এবারে সাক্ষী হবে ছেলেমেয়েরা। কথা শুনে সারাফাত চৌধুরী নাকচ করে গুরু গম্ভীর সুরে বললেন, পাগল হলে তোমরা? ছেলে মানুষই বাদ দাও, অন্য কিছু ভাবো। কথা শুনে শুদ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে জবাব দিল, সাম্য সৃজন, তোরা তাহলে জেনে নে কেন আমাদেরকে বিয়ের দাওয়াত থেকে বঞ্চিত করা হয়েছিল। না বলা অবধি ছাড়বি না। অন্যায় করেছি কেন করেছি এর জবাব দিতেই হবে। আরেক ফাজিলের কথায় সারাফাত চৌধুরী মনে হলো দেওয়ালের মাথা ঠোকাতে। এতদিন খাইয়ে পড়ি এক একটা বাঁশ তৈরি করেছি, এখন কারণে অকারণে সেই বাঁশ নিজেকে হজম করতে হচ্ছে। সীতারা সেই কখন লজ্জা থেকে বাঁচতে রান্নাঘরে চলে গেছেন, আর বেরি হননি। ছেলে মেয়েদের সাথে না পেরে সারাফাত চৌধুরী রাজি হতেই হলো। উনি কোনো মতো নাস্তা সেরে উঠতেই সায়ন বলল, বাবা একটা রিসোর্ট বুক করে ফেলি, সেখানে বিয়ে বাসরের ব্যবস্থাও থাকে। আহম্মক কোথাকার। কথা বলে উনি দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন। তবে যেতে যেতে ঠিকই শুনলেন অট্টহাসির শব্দ। বাবাকে তড়িঘড়ি যেতে দেখে সায়ন সকলের দিকে তাকিয়ে বলল, বাবাকে বাঁশ দেওয়ার বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে? হাত তোল, সে গিফট পাবে। কথা শুনে শীতল গদগদ হেসে এক হাত তুলল। ভোর রাতে তার স্মরণ হয়েছে আজ বড় আব্বু আর বড় আম্মুর বিবাহ বার্ষিকী। কোনো বাড়ি জাঁকজমকভাবে কিছু করা হয় না, কারণ সারাফাত চৌধুরী পছন্দ করে না। এজন্য সেই সাম্য আর সৃজনের মাথায় কথা ঢুকিয়েছে যে তাদের বড় আব্বু তাদের ভালোবাসে না। ভালোবাসলে কেন ওনাদের বিয়েতে নিয়ে গেল না? ব্যাস, বাকিটা ইতিহাস। আজ রাতে সেহরি খেয়ে কালকে থেকে রোজা, তাই আজ দুপুরে বিয়ের কাজ সারা হবে। বাড়িতে বিয়ে বিধায় আনন্দের সীমা নেই। তবে বিয়ের খাওয়া দাওয়া হবে রিসোর্টে। ইতোমধ্যেই 3 ঘন্টার জন্য রিসোর্ট বুকিং করেছে সায়ন। তারই এক বন্ধুর রিসোর্ট বলে বলা হয়েছে। 3 ঘন্টার মধ্যে কাজ সারতে হবে। সন্ধ্যায় আবার আর একজনের গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়িতে এত আনন্দ দেখে শীতল খুশিতে ডগমগ করে কল করলো শাহাদাত চৌধুরীকে। হাসতে হাসতে জানালো পুরো ঘটনা। অতঃপর কথার মাঝে থেমে গিয়ে ধীরে ধীরে বলল, তুমি আসবে না বাবা? না মা, তোমরা মজা করো, কাউকে বললে দেখো না বাবা, কয়েক ঘন্টার জন্য হলেও এসো। তোমরা মজা করো মা, আমি দূরে থেকেও তোমাদের সাথে আছি। বিশেষ দিনগুলোতে তোমাকে কাছে পাই না কেন বাবা? মাঝে মধ্যে খুব রাগ হয় তোমার চাকরির প্রতি, দায়িত্বের প্রতি। এই দায়িত্ব করে আমাদের সময় দাও না তুমি। শাহাদাত চৌধুরী মেয়ের ছলছল চোখ দেখে নিঃশব্দে হাসলেন। এ নতুন কিছু না। বিশেষ দিনগুলোতে বাবাকে কাছে না পেলে মেয়েটা এভাবেই অভিযোগ করে বসে। স্বর্ণ বুঝদার, শীতলের মতো যখন তখন আবদার জুড়ে বসে না। তবে মাঝে মাঝে ওর চোখ জোড়াও বলে, ও বাবা এসো, কিন্তু আবেগে পড়ে দায়িত্বের অবহেলা কখনো করেননি, করবেনও না। এতে মৃত্যু সই। বাবা আসবেন না জেনে শীতল মুখ ভার করে ফোনটা তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছেন সবাই। শুদ্ধ আর সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে। তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে জেদে সবার আগে রিসোর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ওয়াশরুমে ঢুকেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রাগে গা কাঁপছে। এর কারণও শীতল। সব দোষ ওই বেয়াদবটার। আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে। সব ভুলভাল কাজ ওকে উস্কে দিয়েছে সায়ন। ভালোবাসার জীবাণু বলে আজ এরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার। কদিন ধরে হচ্ছে এমন এসব। মাথামোটা গাধিটা সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের। সে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতে দেখে শীতল বিছানায় বসে আছে, পরনে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালের ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলো চুল। ওকে দেখেই শুদ্ধ খাটের নিচে থাকা চেলাকাঠটা নিয়ে একবারই বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল উফ মা বলে কুকিয়ে উঠল। অন্য সময় হলে হাউমাউ করে কেঁদে উঠত, কিন্তু এখন কাঁদার তো দূর। বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার ওপর উঠে দাঁড়িয়েছে। চোখের ভয়ের লেশমাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল শাওয়ার নিয়েছে, তারপরেও দরদরিয়ে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার ওপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখের অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছু ইঙ্গিত। তবে সে কিছুতেই এসবে প্রশ্রয় দেবে না। তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগেই শীতল শুদ্ধের কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমু এঁকে বসল। হঠাৎই নরম ওষ্ঠ ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধের সর্বাঙ্গ। চোখ মুখে
স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিস করে বলল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি দু একটা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন? ঘড়িতে তখন বেলা 11টা। থমথমে মুখে বাড়ির বড় কর্তা সারাফাত চৌধুরী বসে আছে বিলাসবহুল সোফায়, পরনে সাদা পাজামা পাঞ্জাবি, চোখে মুখে একরাশ বিরক্তি। উনি একই স্থানে বসে 8 ঘন্টা যাবৎ দেখিয়ে যাচ্ছেন অন্য সব সদস্যের হুটোপুটি, এটা ওটা নিয়ে চিৎকার চেঁচামেচি। বাবা মায়ের বিয়েতে তার ছেলেমেয়েরা আদৌ বরযাত্রী রূপে গিয়েছে কিনা জানা নেই ওনার। হয়তো চৌধুরী বাড়িতে এই ঘটনা বিরল, যদিও এটা অস্বাভাবিক ঘটনা নয়, কারণ এ বাড়িতে এক এক পণ্ডিতের বসবাস। এরা নিজেরা এক একটা নিউটন কিংবা আলবার্ট আইনস্টাইন। নতুবা এ বয়সে বাবাকে নতুন করে বিয়ে পিড়িতে বসায় নাকি এসব অত্যাচার করে। এখানে ওখানে উনিই বর, অথচ ওনার মতের দাম নেই, কিছু বলার সুযোগ নেই। কিছু বলতে গেলে বড় দামড়া দুটো ঠিকই পাল্টে যুক্তি দাঁড় করাচ্ছে, নতুবা অবুঝ বাচ্চাগুলোকে ভুলভাল বুঝিয়ে আরো উস্কে দিচ্ছে। তারা মূলত চাচ্ছেই ওনাকে অস্বস্তিতে ফেলতে। বড় গাধা কিছুক্ষণ আগে বলেছে সে নাকি ভালো বাবা ডিজার্ভ করে। তার মায়ের উচিত ছিল জেনে বুঝে একজন ভালো মানুষকে বিয়ে করা। এ কথা দ্বারা বোঝালো উনি ভালো মানুষ না। ছেলের কথা শুনে শুধু চিৎকার করে বলতে পারেনি, এই বেয়াদব, তোকে পয়দা করলাম আমি, বড় করলাম আমি, পড়ালেখা শেখালাম আমি, অথচ এখন তুই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বাঁশ দিচ্ছিস, এই তোর শিক্ষা? কিন্তু বুকের কথা মুখে ফুটে বলতে পারেননি কিছুই। পারবেন কিভাবে? ছেলের মতো বেহায়া নাকি উনি? ব্যাপারটা এখানেই থামলেও হতো, তা অবশ্য থামেনি। বাড়ির বউরা শতরূপাকেও ঘটনাখানা জানিয়েছে। এইমাত্র শতরূপা দ্বিতীয় বিয়ের জন্য অভিনন্দন জানালো। সেও নাকি গেস্ট নিয়ে রিসোর্ট ভাইয়ের বিয়ের দাওয়াতে খেতে যাবে। ছি ছি, এসব কি সহ্য হয়? তাছাড়া লোকে কি বলবে? সামনে না বলুক, পেছনে তো ঠিকই বদনাম করবে। বলবে বুড়ো বয়সে ভীমরতি, ছেলের বিয়ে দেওয়ার বয়সে উনি নিজেই বিয়ের পিড়িতে বসছে। একটু পরে সূর্যোদয় রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিবে ওনারা, অথচ বাড়ির মেয়ে বউয়ের সাজগোজ শেষ হয়নি। যে যার মতো সময় নষ্ট করছে, অথচ কিছু বলতেও পারছেন না, কারণ একবার বলতে গিয়ে কনিষ্ঠ বিচ্ছু সাম্যের কথায় অপদস্থ হতেও হয়েছে। তাই ভেবেছেন কিছুই বলবে না, বললেই তখনকার মতো শুনতে হবে। বিয়ের জন্য বড় আব্বুর তর সইছে না। শীতল শখ স্বর্ণ 3 বোন এক রুমে রেডি হচ্ছে। স্বর্ণ শখের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। তারা 3 বোনই শাড়ি পরবে, কালার আলাদা হলেও এক কোয়ালিটির শাড়ি সব, সঙ্গে ম্যাচিং হিজাব। এদিকে শীতল এখনো মুখ ভোঁতা করে চুপ করে বসে আছে। ভাব দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে, কারণ তার এক চোখে আইলানার মোটা, তো আরেক চোখে তেরা বেঁকা এবড়ো থেবড়ো। তখন সৃজন না জ্বালালে এমন হতো না। পাজেটাকে বারবার বারণ করা সত্ত্বেও তাকে নাড়িয়েছে, ফলস্বরূপ কষ্ট বৃথা। এখন মুছতে গিয়ে পুরো মুখে কালি হয়ে গেছে। শীতল মুখে কাঁদো কাঁদো করে আয়নারে নিজেকে দেখলো, ভূতের মতো দেখাচ্ছে। হুট করে কারো সামনে দাঁড়ালে নির্ঘাত অক্কা পাবে। নিজের করুণ অবস্থা দেখে শীতল দুঃখ ভরা কণ্ঠে শখকে ডাকলো, বলল, আপন আইলাইনার ঠিক করে দাও। এই তো সোনা, আর একটু দাঁড়া, হয়ে গেছে আমার। তার আগে ঝটপট মুখ ধুয়ে আয় দেখি। শখের কথা শুনে শীতল ওয়াশরুমে গিয়ে পুরো মুখ ধুয়ে এলো। গরমের যে অত্যাচার, মেকআপ করার ভুল করা যাবে না। তাছাড়া শুদ্ধ ভাই আছে, সে নিরামিষ টাইপের পুরুষ মানুষ, মেকআপ টেকআপ পছন্দ করে না। দেখা যাবে মুখের উপরেই বলে দেবে, এই তুই অন্য গাড়িতে যা, এমনিতেই ওয়েদার গরম, তোর মুখের এত আটা ময়দা দেখে আরো গরম লাগছে। মানুষটার মুখে লাগাম নেই, যাতা বলে অপমান করে বসতে পারে, সেই সুযোগে থাকে বোধ হয়। শাড়ির সাথে হিজাবও তো পরতে হবে, নয়তো এক আছাড়ে নাড়ি ভুড়ি বের করে দিয়ে তাকেই জিজ্ঞাসা করতে পারে, বারণ করেছিলাম হিজাব ছাড়া বের হতে, আর বের হবি? আর আমার কথার অবাধ্য হবি? কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? হিজাবের সাথে ভারী মেকআপ আর নিজেরও পছন্দ নয়, স্কিনেরও শ্যুট করে না, কারণ স্কিন সেন্সিটিভ। একটু এদিক ওদিক হলেই দুগালে, কপালে, নাকে, থুতনিতে ব্রণে দেখা মেলে। যদিও আজকাল মুখ ফ্রেশ আছে, দাগটাগও তেমন নেই। স্বর্ণ কোথা থেকে কিসের যেন গুঁড়া এনে দিয়েছে, সেসব দিলে মুখ স্কিন চকচক করে, এখন করছে। তাই ওইসব মেকআপ টেকআপ না দিলেও চলবে। এসব ভাবতে ভাবতেই আয়নায় তাকিয়ে শীতল তার মুখে পানি মুছল। চোখের পাতার উপরিভাগ আরেকটু ঘষাঘষি করলো। অনিয়ন কালারের শাড়ি পরেছে সে, ফর্সা গায়ের রংটা যেন ফুটে উঠেছে। শাড়িতে কি একটু বড় বড় লাগছে নাকি? লাগবেই তো, সে এখন কলেজে পড়ে। কলেজ ভাবা যায়? কলেজে পড়া মেয়ে বড় তো অবশ্যই হয়েছে, তাই না?
মনে মনে একথা ভেবে মুখ টিপে হাসলো শীতল। হঠাৎ মাথায় এলো শয়তানি বুদ্ধি উদয় হলো। আচ্ছা, শুধু ভাই এখন কি করছে? ঘন্টাখানিক আগে শ্যামা সৃজনকে চুল কাটাতে নিয়ে গিয়েছিল। বিচ্ছু দুটো জেদ ধরেছিল তারা শুদ্ধ ভাইয়ের মতো করে চুল কাটবে। ওই কাটে নাকি শুদ্ধ ভাইকে হিরো হিরো লাগে। আজ তারাও হিরো হিরো লুক নিতে চায়। পরে শুদ্ধ যেখানে চুল কাটে সেখানে নিয়ে গিয়েছিল। নিজেও চুল কেটেছে আর বাকি দুটোরও কাটিয়েছে। তো সেই মানুষটা আর নিচে নামেনি কেন? তাকে একবার জ্বালিয়ে এলে কেমন হয়? জ্বালিয়ে আসতে আসতে শখস্বর্ণ আপুরও রেডি হয়ে যাবে। দুজন সাজলে সেও চটজলদি রেডি হয়ে নিতে পারবে। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। সে শখকে আসছি বলে শাড়ির কুচি ধরে উপরে গেল। শুদ্ধ রুমের দরজা হালকা করে ভিজিয়ে রাখা, অর্থাৎ রুমে আছে সে। আচ্ছা, দুম করে ঢুকে গিয়ে শুদ্ধ ভাইকে একটু চমকে দেওয়া যাক। চমকে গিয়ে খুশিও হতে পারে, খুশি ঠেলায় কিছু টাকাও দিতে পারে। সকাল থেকে 2 হাত চুলকাচ্ছে, টাকা আসার সম্ভাবনা শতগুণ। তাই সারা শব্দ না করেই ঢুকে গিয়ে আচমকা নাকের ওপর কুশন এসে পড়ল। কুশন ক্যাচ করে মুখ ভোঁতা করে দেখে শুদ্ধই ছুঁড়ে মেরেছে। এও বুঝলো নক না করে ঢোকার শাস্তি। শীতল কুশন ধরে রেখে গমগমে সুরে বলল, অপ্রয়োজনে আসিনি, প্রয়োজনে এসেছি। বলে বিদায় হ। ফুল এনে দেন। ফুল কি করবি? চুলে লাগাবো। এই বুদ্ধি নিশ্চয়ই তোর মাথা থেকে বেরিয়েছে। আমি ছাড়া সৎ বুদ্ধির মানুষ এ বাড়িতে আর কজন আছে? তা অবশ্য ঠিক। এবার ঝটপট ফুল এনে দিন দেখি। ওসব ফুল টুল গুছতে হবে না, হিজাব পর। না, আমি হিজাব পরবো না। তাহলে আর যাওয়ার দরকার নেই। রুমে গিয়ে ঘুমা। কেন যাব না? আমার বড় আব্বুর বিয়ে আর আমি যাব না? আর হিজাব ছাড়াই যাব? তাহলে আমিও তোর পায়ের নলা কাটবো, আজই কাটবো। নিচে গিয়ে বল কেউ যেন হিজাব ছাড়া বের না হয়। আমার চোখে পড়লে খবর আছে একটার। এত সুন্দর শাড়ির সাথে হিজাব ভালো দেখাবে না শুদ্ধ ভাই? না দেখাক প্লিজ। অজুহাত চলবে না। যা বলেছি সেটাই কনফার্ম। এই শাড়ির সাথে কোন কালার হিজাব পরবো তাহলে? বাড়িতে কি মেয়ে মানুষের অভাব যে এখন আমাকে হিজাব চুজ করে দিতে হবে? দিলে কি হয়? তুই যাবি এখান থেকে? বাড়ির মেয়েরা শাড়ি পরলে খ্যাচ খ্যাচ করতে নেই, সুন্দর নজরে একটু তাকাতে হয়, প্রশংসা করতে হয়। একটু প্রশংসা করলে কারো জাত যায় না। শাড়ির কথা শুনে শুদ্ধ এতক্ষণে খেয়াল করলো শীতল শাড়ি পরেছে। এই শাড়ির নাম ধাম জানে না যদিও, তবে শাড়িটা সুন্দর, মানিয়েছেও বেশ। আচ্ছা, মানালেই কি পরতে হবে? শাড়ি পরতে হবে। অবিবাহিত মেয়ের ঘন ঘন শাড়ি পরা কিসের? তারা জানে না শাড়ি পরলে নজর লাগে। নজর লাগলে বাড়িতে ঘটকের আনাগোনা শুরু হয়। তখন প্রস্তাব আসতেই থাকে, যা চরম মাত্রা অসহ্যকর। এ কথা ভেবে তারা বিরক্তির মাত্রা দ্বিগুণ বাড়ল। আজ প্রচুর গরম। এ গরমে শাড়ি পরে যাবে শীতল? সামলাতে পারবে নাকি গিয়ে হাঁসফাঁস করে বলবে, কেউ আমাকে বাড়ি নিয়ে চল, শরীর খারাপ করছে, আমি মরে যাচ্ছি? এসব তো নতুন না, এসব বহু পুরনো কথা, জানা কথা। তার প্রতিটা কাজকর্ম সম্পর্কে সকলেই অবগত কিনা? এই তো 2 মাস আগে এক ঘটনা। সেদিন সারাফাত চৌধুরীর বন্ধুর মেয়ের বিয়েতে সে সারা বাড়ির সবাই গিয়েছিল। সেদিনও শীতল শাড়ি পরেছিল। এই মেয়ের আবার শাড়ি পরতে অকেশন লাগে না, মন ভালো থাকলেই মাঝে মধ্যে শাড়ি পরে। তবে এখনো শাড়ি সামলাতে শেখেনি। তবে কবে শিখবে কিংবা আদৌ শিখবে কিনা তা অবশ্য জানাও নেই। তো সেদিন বিয়ে বাড়ি গিয়ে কুচি পায়ে বেঁধে পড়েছিল, মুখ থুবড়ে পড়ে থুতনি কেটে গিয়েছিল, রক্তারক্ত অবস্থা। নতুন বর-বউ রেখে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। পরে শাওন চৌধুরী তাকে ফোন করে শীতলকে বাড়ি আনার কথা বলেন। অগত্যা ল্যাবের কাজ রেখে বকতে বকতে বেয়াদবটাকে আনতে যায়। থুতনি শক্ত করে চেপে ধরে, পরেও রক্ত বন্ধ হচ্ছিল না। কাঁদছিল খুব। ওর কান্নার দিকে ভেবেছিল ব্যথায় কাঁদছে। রাগটাগ ভুলে সান্ত্বনা দিয়েছিল, কাঁদিস না, মেডিসিন নিলেই ব্যথা কমে যাবে। একথা শুনে সে জবাব দিয়েছিল, সেলাই টেলাই যেন না করে শুদ্ধ ভাই। সেলাই করলে থুতনির দাগ পড়ে যাবে, তখন বিয়ে হবে না আমার। বরপক্ষ এসে বলবে থুতনি কাটা বউ নিব না আমরা। এভাবে একের পর পাত্র ফিরে গেলে তখন বিয়েই হবে না আমার। তার কথা শুনে ডাক্তারও হো হো করে হেসে ফেলেছিল। পরে সেলাই না দিলেও থুতনিতে হালকা দাগ এখনো রয়েই গেছে। দূর থেকে বোঝা না গেলেও খুব কাছ থেকে বোঝা যায় ডাক্তার। তবুও এ মেয়ের হুঁশ হয় না। প্রচলিত প্রবাদে আছে, ন্যাড়া বেলতলায় একবারই যায়, আর শীতল যায় বারে বারে। কেন যায়? কারণ বেল বারবারই তার মাথায় পড়েছে কিনা সেটাই দেখার জন্য যায়। নতুবা এই মেয়ের এতদিনে কাণ্ডজ্ঞান হতো। যার যা ভালো লাগে করুক, কাউকে কিছু বলবে না। শুদ্ধ হাতের বইটা সেলফে রেখে উঠে দাঁড়ালো, বলল, আমার পাঞ্জাবি। শুদ্ধ কথা শেষ করে দিল না শীতল, তার আগেই
হড়বড় করে বলল, এখন কোনো কাজ করতে পারবো না শুদ্ধ ভাই। কেন? শাড়ি পরে কাজ করলে শাড়ি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এ জীবনে একটা শাড়ি এনে তো বলতে পারলেন না। শীতল, ধর, এটা তোর জন্য, পরিস কেমন? মানুষদের বড় ভাইয়েরা দেখি কত ছোট বোনকে কত কিছু কিনে দেয়, অথচ আপনি জীবনে তো একটা টাকাও খরচ করতে দেখলাম না। এত টাকা কোথায় রাখবেন শুনি? শুদ্ধ শুধু শুনে গেল। সে আপাতত ভেবে পেল না মানুষ এত বেইমান হয় কিভাবে। 3 বোনকে একই রকম ড্রেস কিনে দেওয়ার 2 মাস হয়নি, 3 জনেরই নাম খোদাই করা, একই রকম স্বর্ণের ব্রেসলেট, নূপুর, দুল, ড্রেস, হিজাব, আরো কত কি এনে দিয়েছে। যতবারই ঢাকা থেকে এসেছে ততবারই কিছু না কিছু আনে, অথচ এই বেইমান বলছে সে নাকি কখনো কিছু এনে দেয়নি। ঠোঁট মোছা মুরগি কোথাকার। আগে ভালো জিনিস তুলে নিয়ে এখন বলে কি না কিছুই নেয়নি। ঘসেটি বেগমও এত তাড়াতাড়ি পাল্টি খায়নি যত তাড়াতাড়ি এই মেয়ে পাল্টি খেতে পারে। সে কথা বাড়ালো না। হালকা আকাশি রঙের পাঞ্জাবি পরে বের করে বিছানার উপর রাখলো। আজ এটাই পরবে। তারপরে ওয়ালেট থেকে 200 টাকার নোট পাঞ্জাবির ওপর রেখে ওয়াশরুমে চলে গেল। শীতল বুঝলো পাঞ্জাবি আয়রন করে দিলে টাকা তার। টাকা যেহেতু পাওয়া যাবে তাহলে দেরি কিসের? টাকার বেলাতে সে আবার না করতে পারে না। তাই একগাল হেসে আঁচল কোমরে গুজে আধ ভেজা চুলগুলো হাতকোফা করে নিল। তারপর শুদ্ধর বের করা পাঞ্জাবিটা নেড়ে চেড়ে মুখ কুচকালো। এটা তার ভালো লাগে না। শুদ্ধ ভাইকে তো সাদা পাঞ্জাবিতে বেশ লাগে, তাই সে কাবার্ড খুলে হ্যাঙ্গার ঝোলানো অনেকগুলো পাঞ্জাবির মধ্যে সে খুঁজে খুঁজে সাদা পাঞ্জাবি বের করলো। এই পাঞ্জাবিটা একটু বেশি সুন্দর, এর আগে পরেনি, বোধহয় একেবারে নতুন। বুকের কাছে ডিজাইনও বেশ। সে পাঞ্জাবিটা নিজ গায়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে খুব আফসোস করলো। মেয়েদের যদি পাঞ্জাবি পরার নিয়ম থাকতো তাহলে সে কবেই এটা চুরি করে নিয়ে যেত, কিন্তু তা তো আর নেই। আহারে, কেন যে এমন নিয়ম বের হয় না? নারী পুরুষ সমান অধিকার, তাহলে পুরুষ পাঞ্জাবি পরলে নারী পরতে পারবে না কেন? কথা ভাবার পর মুহূর্তে পাঞ্জাবিটা নিজের গায়ের ওপর থেকে সরিয়ে শাড়ি পরা নিজেকে দেখে মুচকি হাসলো। ছোট ছোট চুল কানের কাছে গুজে বিড়বিড় করে উচ্চারণ করলো, শাড়িতেই নারী। অতঃপর গুনগুন করতে করতে সে যত্ন করে পাঞ্জাবিটা আয়রন করলো। ড্রেসিং টেবিলের একটি তাকে ওয়াচের কালেকশন, এক একটা এক এক রকমের। সে গ্লাস সরাতে গিয়ে বুঝলো লক করা। কিছু ভেবে পারফিউম রাখা তাকের গ্লাস খুলতে গিয়েও দেখলো সেটাও লক। টানটানি করেও খোলা গেল না। তবে সে রাগ করা দৌড়, ফিক করে হেসে ফেললো। একবার ভেঙেছে দেখে বেচারা ভয়ে এবার লক করে রেখেছে। তবে কি বিশুদ্ধ পুরুষ মনে মনে তাকে ভয় পায়? কতক্ষণ একা একা হাসলো সে। তারপর হঠাৎ মনে পড়লো সাজগোজ করা হয়নি তার, শখ বোধহয় ডাকছে। এই রুমটা তো সাউন্ড প্রুফ, ডেকে মরে গেলেও কারো ডাক কানে পৌঁছাবে না। তাই সে ওয়াশরুমের দরজায় থাবা দিয়ে বলল, শুদ্ধ ভাই, আয়রন করে দিয়েছি। একথা বলে পুনরায় দরজায় আরেক থাবা বসিয়ে বলল, সায়েন্টিস্ট মানুষের মেলা টাকা, 200 টাকা লস হয়ে যায়, তাই 1000 টাকা নিয়ে গেলাম। একথা বলে 200 টাকার নোটটা ওয়ালেটে রেখে দৌড়ে বেরিয়ে গেল। আসলে হিজাব পরবে না বলে শুদ্ধকে রাগাতে এসেছিল। আর পাঞ্জাবি আয়রন করার কাজে নতুন নয়, বাবা এলে বাবারটা করে দেয়, সায়ন ভাইয়েরটাও করে, সাম্য সৃজনের করতে হয়। বড় আব্বু মেজো আব্বু কখনো কখনো আয়রন করার কাজ দেয়, কখনো বা বোতাম লাগানোর হুকুম আসে। বাড়ির ছোট সদস্য হলে এমন টুকটাক সব কাজ করতেই হয়। অভ্যাস আছে। শীতল শাড়ি ধরে কোনো মতো সিঁড়ি বেয়ে নেমেই ছুটল শখের রুমে। শখ স্বর্ণ রেডি হয়ে বসে আছে। সিতারা সিমের কথা শোনা যাচ্ছে, তারা বাকিদের তাড়া দিচ্ছে। সিরাজ ছায়নকে কল করে বকাবকি করছে। ছেলেটা গাড়িতে তেল ভরার নাম করে সেই কখন বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। কোথায় যাওয়ার কথা বলেই এই ছেলে কাজ বাঁধে। এতক্ষণ টই টই করে ঘুরে শীতল এবার তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দেওয়ার তাড়া দিল। শখ স্বর্ণ একসাথে শীতলকে রেডি করে দিল। সাজে বলতে আইলাইনার, কাজল, কপালে ঠোঁটে লিপবাম, হাতে চুড়ি, এই তার সাজ। তারপর শীতল নিজেই হিজাব বেঁধে নিল। শখ স্বর্ণ একদম হালকা সাজে তৈরি। শখ আর শীতলের জোড়াজুড়িতে স্বর্ণ শাড়ি পরতে বাধ্য হয়েছে। সে শাড়ি সামলাতে পারলেও এক অভদ্র পুরুষকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সুযোগ পেলে বলে, জান রে, আর কত ধৈর্যের পরীক্ষা নিবি? হয় চুপি চুপি বিয়ে কর, নয়তো বাড়িতে জানাতে দে। তোর কারণে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে দেরি হয়ে যাচ্ছে। স্বর্ণ বিরক্ত হয়, চোখ পাকায়। তা দেখে সায়ন কিছুক্ষণের জন্য চুপচাপ থাকলেও একটু পর যা তাই। মাঝে মাঝে তার পাগলামি দেখে সন্দেহ হয় এই পাজি পুরুষটা নাকি রাজনীতি করে, মানুষ জবাই করে গবাদি পশুর মতো।
তার হাত কাঁপে না, অন্তর কাঁপে না, অথচ সেই পুরুষ তার কাছে এলেই যেন সবটুকু ধৈর্য হারায়, কথার লাগাম ছুটায়, রোমান্টিকতা তার কথার কথায় ঝরে পড়ে, ব্যাকুল চোখে তাকেই দেখতে থাকে। অর্থাৎ সে বাইরের পৃথিবীর কাছে কঠিন পাষাণ পুরুষ হলেও কেবল তার কাছেই সায়ন অন্যরকম। তিন বোন রেডি হয়ে বেশ কয়েকটা সেলফি তুলল, তারপর একে একে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। তিন বোনকে অনিন্দ সুন্দর দেখাচ্ছে। চৌধুরী নিবাসে এক একটা জীবন্ত পুতুল যেন তারা। শারাফাত চৌধুরী চায়ের কাপে চুমুক দিতে গিয়ে থেমে গেল। দেখলেন তিন রাজকন্যাকে, মনে মনে আওড়ালো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়েগুলো বড় কি সত্যি বড় হয়ে যাচ্ছে? ওনার কাছে তো ছোটই আছে। এখনো মনে হয় কেবলই পৃথিবীতে এলো তারা। কেউ বাবা ডাকলো তো কেউ বব্বু বলে বাড়ি মাতিয়ে তুলতো। মেয়েরা বড় হলে যত মুশকিল, তাদের বাপের বাড়ি থাকার মেয়াদ ফুরিয়ে আসে। নিজের বাবার মেয়ে বিদায় করার তারা না থাকলেও অন্যের কাছে যেন মেয়ে ভারী হয়ে আসে। পথে ঘাটে লোকমুখে শুনতে হয়, মেয়ে বিয়ে দিবেন না। এ কথা ভেবে হঠাৎ কেন জানি বুক ভার হয়ে এলো ওনার। কত আদর যত্নে গড়ে তুলেছিল তিন রাজকন্যাকে। এমন না শখ আপন মেয়ে বলে তাকে আলাদাভাবে দেখেছে। উনি ভাবেন ওনার তিনটা মেয়ে, আর তিনটাই ওনার। তিনটার একটা কষ্ট পেলে ওনার বুক বেঁধে। শীতলটা কিডন্যাপ হলো, সেদিন কি ওনার বুক ভাঙনে দেখেছিল? না, কেউ দেখেনি। শীতল বাসায় ফেরার পর আল্লাহর দরবারে দুই হাত তুলে ওনার তিন ভাই দুই চোখের পানি ঝরিয়ে শুকরিয়া আদায় করেছিল। এ কথা কেউ জানে না, জানবেও না। একবার রিকশা চাকায় স্বর্ণের ওড়না বেঁধে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিল গলায়। গলার চামড়া ছিলে যাচ্ছে, তাই অবস্থা হয়েছিল। মেয়েটা 3 দিন কথা বলতে পারেনি। সেই 3 দিন উনি একটু পর গিয়ে মাথায় হাত বুলিয়েছে। ওনার মনের অবস্থা বুঝে বুঝদার স্বর্ণ ওনার দুহাত মুঠোয় পড়ে অনেক কষ্টে বলেছিল, আমি ঠিক আছি বড় আব্বু, কই ব্যথা নেই তেমন একটা। অথচ গলায় প্রচণ্ড ব্যথা ছিল। সাম্য সৃজনের জ্বর এলে এখনো জ্বালিয়ে মারে। রাত বিরাতে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে কি যে তাদের। পরে উনিই বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়ান, গল্প শোনান, গল্পের ছলে সুরাব পরে ফু দেন। সায়ন শুদ্ধ ও শুদ্ধ বড় হয়েছে, কিন্তু তারা বাড়ি না ফিরলে উনি আগে টের পান। বাবার মন বলে হয়তো বুঝতে পারেন। কিছুদিন সায়ন আহত হয়ে বাড়ি ফিরল, রাগ দেখালো ঠিকই, কিন্তু তার সেবা যত্নে ত্রুটি রাখেননি। কথা না বললেও বাসায় ফিরে সব খোঁজই তিনি নিতেন। শুদ্ধ তো প্রায়ই ঢাকাতেই থাকে। ঢাকায় থাকলে তাকে কি তার ফ্ল্যাটে কর্মরত লোকদের সাথে ওনার সরাসরি কথা হয়। শুদ্ধ বরাবরই খুঁতখুঁতে স্বভাবের। যার তার হাতে খাবে না, যার তার জিনিস নেবে না। রান্নার ব্যাপারেও তাই। হয় নিজের রান্না করে খাবে, নতুবা তার ঠিক করা রাঁধুনি রান্না করে দিয়ে যাবে। ছেলে যাতে সুবিধা হয় উনি সেই খেয়াল রাখেন। বাকি রইল শখের কথা। সে আর কদিনের অতিথি মাত্র। ভাবলে বুক পাঁজর ভেঙে আসে। শখটা বড্ড নরম স্বভাবের। কষ্ট পেলেও বলবে না কষ্ট পাচ্ছি। শখের পরপরই স্বর্ণের পালা, তারপর ছোট্ট শীতলের। কি অদ্ভুত, পেলে পুষে বড় করে কলিজাগুলোকে নাকি পরের বাড়িতে দিতে হবে। মায়ার বাঁধন কাটিয়ে চলে যাবে পরের বাড়ি। তখন চাইলেও জোর দেখাতে পারবে না। শখ স্বর্ণ বরাবরই বুঝদার। তবে শীতল এই মেয়ের মাথাতেই বড় হয়েছে, বোধবুদ্ধি হয়নি। নতুবা রাত দিন যেচে পড়ে শুদ্ধর পায়ের পাড়া দিয়ে ঝগড়া করে মার খায়। সে বাড়ির ছোট কন্যা হিসেবে সবারই যেমন আদরের, তেমনই আহ্লাদীয়। সত্যি বলতে মেয়েটা ছোট থেকে বাবাকে কাছে পায় না বলে সবচেয়ে বেশি ভালোবাসা তার জন্য বরাদ্দ থাকে। এজন্য মাঝে মাঝে তার ভুল চোখে দেখেও দেখেন না। এদিকে বাড়ির 3 গিন্নি একেবারে তৈরি। ওনাদের পরনের জামদানি শাড়ি, ম্যাচিং হিজাব, স্বর্ণের গয়না স্পষ্ট চৌধুরী বাড়ির গিন্নি ওনারা। শারাফাত চৌধুরী, শাওন চৌধুরী, সাম্য, সৃজন সবার পরনে আজকে সাদা পাঞ্জাবি। একটু পরে শুদ্ধও নিচে নামলো। বরাবরের মতোই চুপচাপ সে, মুখভঙ্গি গম্ভীর্য ভাব। তাকে দেখে শীতল মিটিমিটি হাসছে। পাঞ্জাবি বদলে যাওয়ার বিশুদ্ধ পুরুষ যে বিরক্ত বুঝতে বাকি নেই তার। তবে এই লোকটা আদৌ জানে না সাদা পাঞ্জাবি পায়জামাতে তাকে ঠিক কি পরিমাণ সুদর্শন লাগছে জানে না বোধ হয়। জানলে নাচতে নাচতে এসে তাকে একটা ধন্যবাদ দিত। যদিও এটা তার থেকে আশা করার আকাশকুসুম ভাবনা। শুদ্ধ নেমে এসে দাঁড়াতেই শাওন চৌধুরী তার কাঁধে ধরে এবার বলেই ফেলল, কি রে বাপ, সাদাতে কি দারুণ দেখাচ্ছে তোকে। শুদ্ধ নিশ্চুপ। এটা তার কাছে নতুন কিছু না, একথা অনেক শুনেছে, তাই তার মতে বিশেষভাবে পাত্তা দেওয়ার মতো কিছু নয় এটা। তবে অদূরে দাঁড়ানো সিতারা উদ্দেশ্যে বললেন, আমাদের শ্বশুরের আকার গঠন পেয়েছে শুদ্ধ, তাই না
ভাবি, আব্বা তো এমনই উঁচু লম্বা দেখতে শুনতে ছিল। সীতারা মেজো জায়ের কথা শুনে হেসে সম্মতিসূচক মাথা নাড়লেন। শুদ্ধ বসেছে বাবার পাশে, তবে কথা বলছে শাওন চৌধুরীর সাথে। সবাই এখানে হাজির হলেও সায়নের দেখা নেই। তার খোঁজ নিতে গিয়ে দেখা গেল ঘামে ভিজে হন্তদন্ত হয়ে বাসায় কেবল ফিরছে সায়ন। সবাই রেডি দেখে এক প্রকার দৌড়ে যেতে যেতে সারাফাত চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, নতুন বরকে বকবক করতে নেই, বউ বাচাল হয়। এ কথা বলে রুমের দিকে ছুটল সে। এদিকে সময় হয়ে গেছে, তাই শুদ্ধ যাওয়ার কথা বলল। কারণ সময় নির্ধারণ করে রিসোর্ট বুক করা। দেখা যাবে তাদের ঢিলেমির কারণে বিশেষ কাজটা সম্পূর্ণ করার আগেই সময় শেষ। এর চেয়ে কেউ যাক ওখানে। পরপর দুটো গাড়ি পার্কিং লটে দাঁড় করানো। একটা বড়রা উঠলো, আর একটা ছোটরা। সবাই বড়দের যাওয়ার কথা জানালো, ওনারা সাবধানে আসতে বলে চলে গেলেন। শুদ্ধ বসেছে ড্রাইভিং সিটে, পাশে বসেছে শীতল, তার কোলে সাম্য, পেছনের সিটে শখ, স্বর্ণ আর সৃজন। এদিকে এখনো সায়নের আসার নাম নেই। তখন শীতল মুখ কাচুমাচু করে বলল, আমি গিয়ে সায়ন ভাইয়াকে ডেকে আনি। এ কথা বলে সাম্যকে কোল থেকে নামতে বলেই শুদ্ধ বলল, প্রয়োজন নেই, সময় হলে ঠিকই চলে আসবে। তাছাড়া চোখ থাকতেও যারা অন্ধ তাদের বিশ্বাস নেই, তাই আগেই বলে দিচ্ছি, কেউ পড়ে টরে গেলে হসপিটালে যেতে পারবো না আমি। এ কথা শুনে শীতল মুখ বাঁকালো। খোঁচাটা যে তাকেই মারলো সে বুঝতে বাকি নেই। তবুও শুদ্ধ বারণ অমান্য করে নামতে গেলে শুদ্ধ পুনরায় বলল, বারণ করেছি, ওয়াশরুমে যাব। এ কথা বলে সে শাড়ি সামলে নিচে নামলো। গুটি গুটি পায়ে সায়নের রুমে গিয়ে দেখলো সায়ন কেবল শাওয়ার নিয়ে বের হয়েছে। তাকে দেখে গালভর্তি হেসে বলল, কি রে বনু, শাড়ি পরেছিস? তোর বোনও পরেছে নাকি? শীতল তারা দিল, উফ, তাড়াতাড়ি করো ভাইয়া, এই তো হয়ে গেছে। এ কথা বলে সায়ন পাঞ্জাবি খোঁজার যুদ্ধে নামলো। কিন্তু সাদা পাঞ্জাবির খোঁজ মিলল না। সায়নের সাথে শীতলও হন্তদন্ত হয়ে খুঁজে একটা দলামলা পাকানো সাদা পাঞ্জাবি খুঁজে পেল। সেটার অবস্থা দেখে শীতল থমথমে মুখে বলল, ছ্যাবলা মার্কা দুলাভাই নেব না আমি, কালই গিয়ে রিহানকে আপুর নাম্বার দিয়ে আসবো। এই না, ভুলেও না, তুই না আমার গুড সিস্টার? তাহলে এক্ষুনি এই মুহূর্তে চকচকে স্মার্ট মার্কা দুলাভাই চাই আমার। তাহলে বোন দিবি তো? ওকে। এ কথা বলে সে কাবার্ড থেকে পাঞ্জাবি বের করলো। সে জানে বাড়িতে না থাকলেও তার ড্রেস ঠিকই রেডি পাবে। শীতলকে আর 2 মিনিট অপেক্ষা করতে বলে সে দ্রুত রেডি হয়ে এলো। চুল ঠিক করলো, পারফিউম স্প্রে করলো, এবার একেবারে পারফেক্ট লুক। তারপর শীতলের সামনে দাঁড়িয়ে ভ্রু জোড়া নাচিয়ে বলল, চলবে? শীতল খিলখিল করে হেসে মাথা নাড়িয়ে জবাব দিল, চলবে না, দৌড়াবে। এবার চলো, নয়তো তোমার জাদ্রেল ভাই আবার ঐতিহাসিক লেকচার শুরু করবে। শীতলের কথা শুনে সায়ন হেসে বলল। তখন তার মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো। সে ফিচেল হেসে বলল, শুদ্ধ আমার ভাই হলে তোর কে হয়? শত্রু, পরম শত্রুর বসে রাখা বুদ্ধিমানের কাজ। তবে কি দিয়ে বশ করা হয় জানিস? কি দিয়ে? শীতলের পাল্টা প্রশ্ন শুনে সায়ন কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বলল, ক্ষেত্র বিশেষ ধনুকের তীর মিস হলেও ভালোবাসার তীর কখনো মিস যায় না, ট্রাই করে দেখতে পারিস। আর শুদ্ধর বিশেষ গুণ কি জানিস? সে একান্ত কারোর জন্য মরতে রাজি, কিন্তু ছাড়তে রাজি নয়। খুব মারে, জান দিয়ে ভালোবাসতেও জানে। মিথ্যা কথা, তার মন নেই, সে পাষাণ পুরুষ। ওই পাষাণ পুরুষদের মন জয় করতে পারলে এক পৃথিবী সমান সুখ তোর পায়ের কাছে এনে দেবে। সে আমাকে ভালোবাসবে না ভাইয়া। বাধ্য করবি? বাধ্য করে ভালোবাসা হয় না। তবে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করা যায়। যদি না পারি, আমি আছি তোর পাশে। পথ খুব কঠিন, প্রাপ্তি কিন্তু অমূল্য রতন। শাঁসা শব্দে গাড়ি চলছে হাইওয়ের ওপর দিয়ে। শীতলরা ভাই বোনেরা মজা করতে করতে যাচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে। কখনো তারা একযোগে গান গাইছে, কখনো হৈ হৈ করছে, কখনো পেছনে গাড়িটা টেক্কা দিতে পেরে একযোগে হেসে লুটোপুটি খাচ্ছে। এরই মধ্যেই পুরনো ঘটনা স্মরণ করে ওকে পচাচ্ছে, গাল ফোলাচ্ছে, তোর খুনছুটি মারামারি করছে। গাড়ির মধ্যে শুধু শুধু নিশ্চুপ। সে এক মনে অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘোরাতে ব্যস্ত। কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ নাতে জবাব দিচ্ছে, নতুবা চুপ থাকছে, যা স্বভাব তার। শুদ্ধর পাশের সিটে শীতল বসেছে, পেছনের সিটে সাম্য, সৃজন, সায়ন, শখ আর স্বর্ণ। পেছনে বসতে চেয়েছিল, কিন্তু সায়ন ইশারায় স্বর্ণের পাশে বসতে চাওয়ার সে সামনে বসেছে। সায়নকে সুযোগ দিয়েছে স্বর্ণের পাশে বসতে, কিন্তু এখানে বসে তার দম আটকে আসছে, অস্থির অস্থির লাগছে। শুদ্ধর গায়ের পারফিউমের সুগন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে। ঝাঁক কথার পেটে খোঁচাখুচি করলে কণ্ঠস্বর যেন কেউ চেপে ধরে আছে। কম্পিত হাতজোড়া মুঠ করে ধরার হাতের তালু ঘেমে একাকার। বুকের ভেতর ধুকপুকানি শব্দটা যেন বেড়েই চলছে। এসব কেন হচ্ছে? ভয়ে নাকি অন্য কিছু? যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি?
খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এসবই ভাবছে সে। তবে তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। বিগত কয়েক মাস যাবৎ সায়ন তাকে শুদ্ধর ব্যাপারে বারবার সিরিয়াস হতে বলছে, নানানভাবে বোঝাচ্ছেও। বোঝানোর মূল কারণ যাতে তার মনে শুদ্ধর প্রতি সফট কর্নার তৈরি হয়। কিন্তু কেন জানি তা স্বাভাবিক হতে গেলে উল্টো কিছু ঘটে যায়। কথায় কথায় দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্বের রেশ ধরেও মারও খেতে হয়। এমনটা কেন হয়? মনের টান নেই বলে, নাকি জোরপূর্বক সে স্বাভাবিক হওয়ার ভান করে বলে? কিছুক্ষণ আগেও সায়ন ভাই কী সব বলে মনের অশান্তি বাড়িয়ে দিল। ধুর, ভালো লাগে না এসব। আর কিভাবে শুদ্ধকে বাধ্য করবে সম্পর্কে জড়াতে? শুরুটা করবেই বা কি দিয়ে? মানুষটা যে পরিমাণে রাগী, যদি থাপ্পড় মেরে বসে। থাপ্পড় না মারলেও চালাকার দিয়ে আধমরা ঠিকই করবে। অতবার জিজ্ঞাসা করতে পারে, আমার সাথে প্রেম করবি? শখ মিটেছে প্রেম করার? না মিটলে বল, যত্ন করে বাকি হাড্ডিগুটি ভেঙে প্রেমের ভূত মাথা থেকে নামাই। মনে মনে এসব ভেবে একবার শুদ্ধর দিকে তাকাতেই চোখাচোখি হলো। বিনিময়ে সে মিষ্টি করে হাসলো, কিন্তু হাসির বিনিময়ে শুদ্ধ নজর সরিয়ে সামনের দৃষ্টি নিবদ্ধ করলো। অশান্ত ব্যাঙাচির হঠাৎ শান্ত হয়ে বসে থাকার কারণ খুঁজছিল শুদ্ধ। তাছাড়া সে শুধু ভালো করে জানে শীতলের দস্যিপনা মানে সব স্বাভাবিক, আর চুপচাপ থাকা মানে বুঝতে হবে কোনো জট পাকানোর পায়তারা করছে। সে আবার তাকালো, এবারও চোখাচোখি হলো। শীতল পূর্বের মতো করে হাসলো। তা দেখে শুদ্ধর ভ্রুগুলো কুঁচকে গেল। সন্দেহ আরো প্রবল হলো। একে একে বক বক করাতে হবে, নতুবা রাগাতে হবে, না হলে পেট থেকে কথা বের করা যাবে না। আর কথা না বের করলে জানা যাবে না মনে মনে কি ঘোট পাকাচ্ছে। তাছাড়া বাড়ি এসে অবধি খেয়াল করছে সায়নের সাথে গোপন মিটিং চলে শীতলের। সায়ন কী সব বলে আর সে মুখ ভোতা করে শোনে। বলা বাহুল্য, চৌধুরী বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বিচ্ছু হচ্ছে শীতল আর সায়ন। এদের পেটে পেটে প্রচুর শয়তানি বুদ্ধি। দুই বিচ্ছু একসাথে গুজর গুজর করা মানেই বড় কোনো কেলেঙ্কারি দূর্বাভাস। এসব ভেবে শুদ্ধ বলল, পানি খাবি? না। খারাপ লাগছে? না। তবে পানি খাবো। শুদ্ধ পানি দিল। সেও সময় নিয়ে পানি খেলো। মুখ মুছে বোকা বোকা হাসলো। তারপর বলল, আপনার ফোনটা দিন তো শুদ্ধ ভাই। শুদ্ধ কথা বাড়ালো না, লক খুলে দিল। শীতল ব্যস্ত হাতে নোটপ্যাডে কিছু টাইপ করে শুদ্ধকে দেখালো। সেখানে লেখা, আমার কিছু বলার আছে। শুদ্ধ লেখাটা দেখলো, বলতে অনুমতি দিতেই শীতল ঢোক গিলে কপালে জমা ঘাম মুছে জানালো পরে বলবে। শুদ্ধ আর জোরাজুরি করলো না। তখন শ্যামও বলল, আইসক্রিম খাবে। তার দেখে বাকিরাও জানালো তারাও খাবে। অগত্যা এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে শুদ্ধ নামলো গাড়ি থেকে। রাস্তা পার হয়ে ওপাশে চলে আইসক্রিম আনতে। শীতলের প্রচুর অস্থির লাগছে। কিছু কথা মনের ভেতর টকবক করে ফুটছে। কি মনে করে গাড়ি থেকে নামলো সে। তার থেকে সায়নও নামলো। শীতলের চিন্তিত মুখ দেখে মুখ টিপে হাসলো। তারপর ফিসফিস করে বলল, নার্ভাস? আজ মনে কথা বলতে হবে। আমি পারবো না ভাইয়া। তাছাড়া পৃথিবীতে কি ছেলের অভাব বলো? পৃথিবীতে ছেলের অভাব না, তবে একজন নিঃস্বার্থ জীবনসঙ্গী পাওয়া খুব টাফ। শুদ্ধ তোর জন্য বেস্ট অপশন। ভাইয়া বাদ দাও না প্লিজ। তোর ভালোর জন্য বলছি বোন। শখ আর তুই কেউই আমার কাছে কম না। দুজনেই আমার জান বাচ্চা। আমি যা করেছি জেনে বুঝে করছি। বাইরের পৃথিবী সম্পর্কে তোর ধারণা নেই। তুই ভাবতেও পারবি না এই পৃথিবীতে ভালোবাসার নামে কত কি ঘটছে প্রতিনিয়ত। একটা মেয়ের জন্য একজন ছায়াসঙ্গী কতটা জরুরি। তিক্ত কথা কি জানিস? মেয়েরা যদি লয়াল জীবনসঙ্গী পায় তবে সে ইহজীবনেও জান্নাতের সুখ পায়। আর যদি জীবনসঙ্গী অমানুষ হয় তাহলে দুনিয়াতে নরক যন্ত্রণা অনুভব করে। তুমি যেমন আমার ভাইয়া, তেমনি শুদ্ধও তো আমার ভাইয়া। শুদ্ধর আসন বদলে ফেল। আমি শুধু তোর ভাইয়া, শুদ্ধ নয়। তুমি এরকম কেন করছো ভাইয়া? কেন বুঝছো না? ভয় পাচ্ছি আমি, খুব ভয় লাগছে আমার। বাড়িতে জানাজানি হলে বড় আব্বু আম্মু মেরেই ফেলবে আমাকে। তুই শুধু শুদ্ধকে কাবু কর, বাকি সব সেই সামলে নেবে। আমি যেমন তোর বোনকে সমস্যায় ঢাল হয়ে দাঁড়াই, তেমনি তোর রক্ষা কবচ হবে শুদ্ধ। আমার কথাটা শোন বোন, আমার আল্লাহর কসম বলছি, এসবের পেছনে আমার কোনো স্বার্থ নেই। আমি শুধু চাই তোরা ভালো থাক। শুদ্ধ ভাই কেন? আর কেউ নেই কেন? আর কেউ কেন নয়? কারণ আমার মতে ওর মতো লয়াল ছেলে তোর জন্য খুঁজে পাবো না। এতদিন তোকে যথাসাধ্য বুঝালাম, কে, কি, কেন, কিভাবে, এক প্রশ্নের উত্তর বারবার দিয়েছি। এবার যা করার তোকেই করতে হবে। এখন যদি মনে হয় তুই পারবি না, তাহলে আমিও আর কিছু বলবো না। শুদ্ধ আসছে, আপাতত টপিক চেঞ্জ কর। শীতল মাটির দিকে তাকিয়ে আছে।
ভীষণ কান্না পাচ্ছে তার। হঠাৎ করে সব জটিল হয়ে যাচ্ছে কেন? যাকে নিয়ে ওসব কিছু ভাবেনি হঠাৎ তাকে ভালোবাসবে কিভাবে? স্বপ্ন সাজাবে কিভাবে? যাকে ভাই বলে ডেকেছে তাকে কিভাবে? সায়ন শীতলের মনের কথা বুঝলেও কিছু বলল না, কারণ সে বেঁচে থাকতে শীতলকে না অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে দেবে, আর না অন্য কারোর বউ হতে দেবে। শখকে আটকাতে পারবে না, কারণ সে তার আপন বোন, আপন রক্ত, তাকে রাখার অজুহাতটাও নেই। তবে শীতলকে চোখের সামনেই রাখবে, কারণ চাচাতো বোন বিয়ে করা জায়েজ। শীতল মেয়ে হয়ে জন্মেছে, যখন বিয়ে তো দিতেই হবে। তাহলে শুদ্ধর সাথে কেন নয়? সেই পাত্র শুদ্ধ কেন নয়? যদি সে বেঁচে থাকে তবে শীতলই হবে শুদ্ধর সহধর্মিণী। সে তাদের বিয়ে দেবে, নিজে প্রধান সাক্ষী হবে, বরং একদিন দেখিয়ে দেবে এ টম অ্যান্ড জেরি হবে বেস্ট জুটি, বেস্ট কাপল। শুদ্ধকে আসতে দেখে শীতলকে স্বাভাবিক হতে বলে অন্য কথার প্রসঙ্গ টানল সায়ন। এমন সব কথা বলল শীতল না হেসে পারল না। তাকে হাসতে দেখে সায়ন হাফ ছেড়ে বাঁচল। অতঃপর আইসক্রিম খেতে খেতে তারা হই হই করে আনন্দে ডুবে গেল। এবার সায়ন সামনের সিটে, আর শীতল বসেছে পেছনে বোনদের সাথে। এতক্ষণ চুপ থাকলে এবার তার খিলখিল হাসি শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থাকায় যেন তার চারপাশ স্তব্ধ হয়ে গিয়েছিল। কি একটা কথায় বোনরা খুব হাসছে। তাদের এত হাসাতে দেখে সায়ন ঘাড় ঘুরিয়ে একবার তাকালো, তারপর আরাম করে বসে মনে মনে আওড়ালো, তোরা সারা জীবন এভাবেই হাসি খুশি থাক। তোরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, আর তোদের ভালো রাখতে যখন যা করব আমি সায়ন তাই করব। সারাফাত চৌধুরী গাড়ি রিসর্টে প্রবেশ করার পরপরে শুদ্ধদের গাড়িটাও এসে থামলো। একে একে নামলো সবাই। অসম্ভব সুন্দর রিসর্ট, গোছ গাছ, ছিমছাম পরিবেশ। সারাফাত চৌধুরী ভেবেছিলেন ছোট করেই হয়তো আয়োজন করা হবে, কিন্তু এসে হতবাক হয়েও গেছেন, কারণ সায়ন শুদ্ধ বিশাল আয়োজন করেছে। অনেক লোক পরিচয় মুখে দেখা পাচ্ছেন, শ্বশুরবাড়ির লোকসহ বিজনেস পার্টনাররাও এসেছে। সকালে ওনাকে হাসি মুখে অভিনন্দন জানাচ্ছেন, ফুলের বুকে তুলে দিচ্ছেন, এমনকি ওনারা বসার আসন করেছে রাজকীয়ভাবে। কোথায় উনি ছেলেদের বিয়েতে এসব করে তাক লাগিয়ে দেবেন তা না, বরং ওনার বিয়েতে ছেলের এসব করে হতবাক করে দিচ্ছেন। কি কাণ্ড, কি কাণ্ড! তারপর বাড়িতে মেয়ে বউয়ের শুদ্ধ ভিআইপি আসনে বসালো। কারো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে। কত চেনা মুখ এসে কথা বলছে শুদ্ধ আর সায়নের সাথে, বুক মিলিয়ে কোলাকুলি করছে। ওরাও হাসি মুখে অতিথির সাথে কথা বলছে। শীতল জুসের গ্লাস হাতে নিয়ে শুদ্ধকে খেয়াল করছে। মানুষটা সবার সাথে হাসি খুশি কথা বলে, শুধু তার সাথে কথা বলতে গেলে যেন হাসি ফুরিয়ে যায়। তারও একদিন সময় আসবে, তখন সব শোধ তুলবে। এসব ভাবতে ভাবতে তার মুখে হাসি চওড়া হলো। মনের মধ্যে ভেতর সমস্ত ভয়ে হাওয়া উড়িয়ে গেল। এতক্ষণে চেপে থাকা চঞ্চলতা আবারও যেন ফিরে এলো। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বড় আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো। সারাফাত চৌধুরী হাসি মুখে তাকালো, ফিসফিস করে বলল, বড় আব্বু, আমি কিন্তু বরযাত্রী, আমাকে যেন 2টা রোস্ট দেওয়া হয়। ফিসফিস করে বলা কথাটা আশেপাশে সবাই শুনে ফেললো। অতঃপর অট্টহাসিতে ফেটে পড়লো সকলে। মজা করলো অনেকে। এরপর বিয়ের কাজ সম্পন্ন হলো। এবার বাড়ির ছেলেরা হলো মেয়ে অর্থাৎ সীতারা প্রধান সাক্ষী, আর মেয়েরা হলো সারাফাত চৌধুরী অর্থাৎ বরপক্ষের মূল সাক্ষী। এই মুহূর্তটা এত চমৎকারভাবে কাটলো যেন সবটাই স্বপ্ন, আর সবটাকে স্মৃতিচারণে সহায়তা করতে হলো ফটোশ্যুট হলো। ফটোশ্যুট করতে গিয়ে ঘটলো আরও অনেক মজার কাহিনী। হাসতে হাসতে কাহিল হলো। তন্মধ্যে শুধু বর বউয়ের ছবি তোলার সময় ক্যামেরাম্যান জানালো একটু ক্লোজ হয়ে দাঁড়াতে, অথচ এত মানুষের সামনে সারাফাত সিতারা যেন একটু লজ্জা পাচ্ছিলেন। পাশাপাশি দাঁড়ালেও ফাঁক থেকে যাচ্ছিল। বারবার বলার পরেও এই অবস্থা। তখন শুদ্ধ মুখ খুলো, বাবা, ক্যামেরাম্যান বোধহয় ক্লোজ হতে বলছে। আমার জানা মতে ক্লোজ মানে দূরত্ব মেটানো, ঘনিষ্ঠ। সর্বমুখে একথা বলে সারাফাত যদি অপ্রস্তুত হাসলেন, কাশলেন। এদিক ওদিক তাকে স্ত্রীর সাথে আর একটু ক্লোজ হতে যাবেন, তখন সায়ন বলল, প্রাচীনকালের বিয়ে করেছো, বাসর সেরেছো, আমাদেরকে পৃথিবীতে আনতে সাহায্য করেছো। এখন আমরাও নতুন প্রজন্ম আনার পায়তারা করছি, অথচ আজ দেখি তোমার লজ্জা পুরোপুরি ভাঙেনি। এই দিনও দেখতে হলো। আম্মু, তুমি অন্তত কিছু বলো, দেখো তোমার স্বামী লজ্জা পাচ্ছে। সায়নের কথা শুনে পুনরায় হাসির রোল পড়ল। হাসতে হাসতে সকলে নাজেহাল খাড়া অবস্থা। সারাফাত চৌধুরী কটমট করে তাকিয়ে ছবি তুললেন। বাবার চাহনি দেখে সায়ন ইনোসেন্ট লুক নিয়ে তাকিয়ে হাসল। ভাবখানা এমন, তার মতো নিষ্পাপ ছেলেই হয় না, সে নাদান বাচ্চা। এ কদিন হলো পৃথিবীতে এসেছে। এরপর চৌধুরী নিবাসের সদস্যদের একসাথে অনেক ছবি তোলা হলো। সারাফাত 3 কন্যাকে নিয়ে ছবি তুললেন, গুণধর পুত্রটাও বাদ গেল না। ভাইরা
আদরের বোনদের সাথে ছবি তুলল। চমৎকার একটা দৃশ্য। ঠিক করা হলো সবাই একসাথে দাঁড়ানো, ছবিটা বড় করে বাধাই করে ড্রয়িং রুমে রাখবে। এরপর খাওয়া দাওয়ার পর্ব এলো, সবাই খেতে বসলো। বড়রা একদিকে, ভাই বোনেরা সবাই এক টেবিলে। ওয়েটার খাবার বেড়ে দিতে এলে শুধু তাকে যেতে বলে নিজেই সবাইকে খাবার সার্ভ করে দিল। প্রত্যেকটা পদ যত্ন করে তুলে দিল ভাই বোনদের প্লেটে। কে কোন খাবার পছন্দ করে সে অবগত। সবাইকে একে একে দিয়ে শীতলের প্লেটে হাড়ওয়ালা মাংস তুলে দিল। বিড়াল স্বভাবের শীতল হাড় গোড় খেতে পছন্দ করে। সবাইকে দিয়ে নিজে বসতে সায়ন শুদ্ধর প্লেটে সাজিয়ে সামনে এগিয়ে দিল। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো বড় ভাইয়ের দিকে। সায়ন খেতে ইশারা করে নিজে খেতে শুরু করলো। ক্ষুধা পেটে চোচো করায় সবাই খাচ্ছে। সায়ন হঠাৎ পরপর আরও 2 পিস রোস্ট শুদ্ধর প্লেটে তুলে দিল। শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। সায়ন বলল, ছোট ছোট টুকরো করে শীতলের প্লেটে তুলে দে। রোস্ট খেতে গিয়ে আমার বোনের লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে। তোমার বোন তুমি দাও। একথা শুনে সায়ন ভ্রু কুঁচকালো। তারপর অতি সন্তর্পণে তার পাশে বসা স্বর্ণকে ইশারা করে বলল, আমি তোর বোনকে দিচ্ছি, তুই আমার বোনকে দে। সদবোধ। তাদের 2 ভাইয়ের ফিসফিস কথা কেউ খেয়াল করেনি। বোনরা খেতে খেতে তখনকার ছবি তোলা নিয়ে গল্প করছিল। শামসুদ্দিন বোরহানির গ্লাস ফাঁকা করতে ব্যস্ত। শুদ্ধ আর কথা বাড়ালো না। মাংসের ছোট টুকরোগুলো শীতলের প্লেটে তুলে দিতে থাকলো। শীতল মুখ তুলে তাকালো, খুশি হলো। তবে কিছু বলতে গেলে শুদ্ধ বলল, দ্রুত খাওয়া শেষ করে নয়তো এখানেই রেখে চলে যাব। শুদ্ধর কথা শুনে শীতল দাঁত কপাটি বের করে হাসলো। তারপর জবাব দিল, যান, আপনাকেই নিতে আসতে হবে। রাইস দেব? না। সালাদ? না। পানি? না। তাহলে মুখের দিকে তাকিয়ে না থেকে খাওয়া শেষ কর। শীতলের হঠাৎ সায়নের দিকে নজর পড়ল। সায়ন মিটিমিটি হাসছে। ওর আর বুঝতে বাকি রইল না বড় মহারাজ আবার কলকাঠি নেড়েছে। তবে শুদ্ধকে জ্বালানোর সুযোগও মিস করলো না। শুদ্ধ মাংসের টুকরো দিতেই থাকলো, সে খেতেই থাকলো। 2টোর জায়গা 3টে রোস্ট খাওয়া শেষ। 4 নাম্বার চলমান। শুদ্ধ নিজে খাওয়া রেখে দাঁতে দাঁত চেপে শীতলের প্লেটের মাংসের টুকরো দিতে দিতে বলল, কত বছর অনাহারি তুই। খবরদার বলছি, খাওয়ার খোঁটা দিবেন না, বড় আব্বুকে বলে দেব কিন্তু। বল, এক্ষুনি বল, না বললে থাপড়ে গাল ফাটিয়ে দেব বেয়াদব। জান, খাবই না আর। খাবার নষ্ট হোক, তারপর দেখ তোর অবস্থা কি করি। খেলেও বকছেন, না আবার না খেলেও বকছেন। সমস্যা কি আপনার? শেষ কর। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো তারা। এদিকে সময়ও শেষের দিকে। মেহমানরা অনেকে চলে গেছেন। ওনারাও যাওয়ার জন্য কেবল পার্কিং লটে দাঁড়িয়েছেন। এরই মধ্যে সায়ন শুদ্ধর কথা কাটাকাটি সবার কানে গেল। 2 ভাইয়ের হঠাৎ কি হলো কেউ বুঝল না। শুদ্ধ যে প্রচণ্ড রেগেছে, তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসের ক্যান ছুঁড়ে মারা দেখে বুঝল সবাই। ওদিক ফাঁকা, আশেপাশে তেমন কেউ নেই। শুদ্ধ সহজে রাগে না। সচরাচর তাকে সহজে রাগতে দেখা যায় না, কিন্তু যখন রাগে, তার ওপরে রাগে, তার জীবনে ঝড় তুলে দিতে বিন্দুমাত্র কার্পণ্যবোধ করে না। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল। হঠাৎ কি হলো যে 2 ভাই রণমূর্তি ধারণ করলো? 2 ভাইয়ের কথা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে সারাফাত ও সাফওয়ান চৌধুরী এগিয়ে গেলেন। শুদ্ধ অগ্নিচোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। তবে সায়ন হাসছে, আর এই হাসি শুদ্ধ রাগের মাত্রা শতগুণ বাড়ালো। সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ছাড়াই হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল। না কারো ডাক শুনল, না কেউ তাকে থামাতে পারল। সায়নকে জিজ্ঞাসা করলেও ও কোনো জবাব পাওয়া গেল না। এরপর অনেকগুলো গিফট বক্স গাড়িতে তুলে বাকিদের থেকে বিদায় নিয়ে ওনারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে সিদ্দিকের অবস্থা পাগলা কুকুরের মতো। ছেলেকে কোনো মতে জামিন করাতে পারেননি উনি। তাই উকিল তো সেই উকিলকেও কেস নিচ্ছে না। কেন নিচ্ছে না জবাব এখনো মেলেনি। ছেলেটা দেশ এসেই ফেসে গেছে। কতবার বারণ করেছিলাম চোখ কান খোলা রেখে চলতে। ওনার চারপাশের সূত্রপক্ষ গিজগিজ করছে, কিন্তু ছেলে কর্ণপাতই করেননি। এদিকে কনকের ধর্ষিত বোনটা মারা গেছে। কনক এখন নিজে ভেঙে পড়েছে পড়া কলা গাছ। তাকে দিয়ে কোনো চালবেই বা সুযোগ নেই, কিন্তু থেমে থাকলে চলবে না। উনি কাটা হাত পাগুলো দেখছেন, কাটার ধরন দেখে চিনতে অসুবিধা হচ্ছে না। এ কাজ আজমের। সায়নের ডান হাত আজম, অর্থাৎ সায়নী এসব ঘটিয়েছে। ভেবেছিলেন ছেলেটাকে কদিন প্রাণপণে উঠতে দেবেন, বন্দির আগে মুক্তির স্বাদ নেওয়াবেন, কিন্তু এই ছেলে আজকাল যা করেছে, এখনই ছাই দিয়ে খোপ করে ধরতে হবে।
যাতে পিছলে যেতে না পারে। এসব ভেবে সে কল করলো ইয়াসির নামের সেভ করা নাম্বারে, কিন্তু কল রিসিভ হলেও কেউ কথা বলল না, শুধু শোনা গেল মেয়েরা চাপা গোংরানোর সুর, কান্নার শব্দ। একটু পরে কল কেটে মেসেজ এলো, ডন ডিস্টার্ব পার্টনার। উফ, চরম মোড়ে আছি, মুড নষ্ট হলে তোমার মেয়ে বউকে নিয়ে আমার মুড উঠাবো বলে দিলাম। মেসেজ পড়ে রাগে সিদ্দিকের পুরো শরীর জ্বলে উঠল। হাতের ফোনটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ব্লাডি হর, ওসব নিয়েই থাক তুই, তোরও তেজ কমাবো, শুধু সময়ের অপেক্ষা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কেবল রাস্তায় এসে দাঁড়িয়েছে রুবাব। সুদর্শন যুবকটাকে দেখে অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছে। পরনের পোশাকে স্পষ্ট উচ্চ বংশের ছেলে সে, হাঁটার স্টাইল নজর কাড়া। তাকে হাতে হাতে থাকা নামি দামি ওয়াচে টাইম দেখে বারবার তাকাচ্ছে নক্ষত্র ভরা আকাশের পানে। চলমান শিপে থাকাকালীন বারবার আকাশ দেখে, আকাশের রং দেখে অবস্থা বোঝার চেষ্টা করে। সেটাই আজকাল অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। একদিকে সন্ধ্যার আজান হয়েছে, 1 ঘন্টা পেরিয়ে গেছে। ধরণীতে বুকে নেমেছে গাঢ় অন্ধকার। ঘড়িতে কটা হবে তখন 7:30টার মতো। যানজটে রাস্তার জ্যাম বেঁধেছে। যানজটও আর ভালো লাগছে না। আপন দেশে বলে হয়তো সে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টানল। দেশে ফিরল প্রায় 7 মাস পর। কাউকে বলে না আসায় গাড়ি আসেনি বাড়ি থেকে। ও বাড়ি শেষ ভরসা। আর দাঁড়িয়ে না থেকে 2 হাত দুটো ট্রলি নিয়ে সামনে এগোতেই একটা গাড়ি এসে থামলো সামনে। এভাবে গাড়ি থামার বিরক্ত হলো। দুটো গালি ছুঁড়ে মারার আগে গাড়িতে বসা একজন মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি কি রুবাব ভাই? জি। আপনাকে তো ঠিক চিনলাম না। শুদ্ধ ভাই আমারে পাঠাইছে, গাড়িতে উইঠা আহেন, যাইতে যাইতে কথা হবে নে। শুদ্ধ পাঠিয়েছে? যে আমি তো আসার কথা কাউকে জানাইনি। তাহলে জানলো কিভাবে? আমি কইতাম কেমনে? আমারে খালি ফোন করে দিয়ে কইলো আপনারা যেন চৌধুরী বাড়িতে পৌঁছায়া দেই। ওকে। মুখে কথা বললেও ফোন বের করে চেক করলো শুদ্ধর মেসেজ এসেছে কিনা। যার তার গাড়িতে ওঠা যাবে না, কারণ বিপদ বলে কয়ে আসে না। সে দেশে থাকে না মানে দেশের অবস্থা কথা জানে না তা নয়। হ্যাঁ, মেসেজ এসেছে, তাহলে যাওয়া যায়। তারপর আজমের সাথে গল্প করতে করতে সে রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছেন সবাই। শুদ্ধ সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে, তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে জেদে রিসর্ট থেকে বেরিয়ে ওয়াশরুমে ঢুকেছে। শীতল শাওয়ারের নিচে দাঁড়িয়ে রাগে গা কাঁপছে। এর কারণও শীতল। সব দোষ ওই বেয়াদবটার। আজ সারাদিন তাকে জ্বালিয়েছে, মেরেছে, আর এসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সায়ন। ভালোবাসার জীবাণু বলে আজ এরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার। কদিন ধরেই হচ্ছে এসব। মাথা মোটা গাধিটা যেসব ব্রেনে ঢুকে তাকে জ্বালাচ্ছে। তখনই শীতলের দিকে তাকিয়েছে। তখনই দেখে শীতল আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের। সে সময় নিজে শাওয়ার নিয়ে বের হতে দেখে শীতল বিছানায় বসে আছে। পরনের অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন চুলগুলো এলোমেলো। ওকে দেখেই শুদ্ধ খাটের নিচে থাকা চেলাকাটা নিয়ে এক বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল উফমা করে বলে কুকিয়ে উঠলেও সেই একই কাহিনী তো আবার রিপিট করছে। যাই হোক, লাস্ট লাইন পড়ি। শুদ্ধ ভাই, আপনার নামে যদি 2-1টা কলঙ্ক মাখি, আপনি কি রাগ করবেন? শুদ্ধ হতভম্ব চোখে চাহনি। ঘাড়ের কাজটা ঘির ঘির করছে। কি হয়ে গেল? কি ঘটালো এই মেয়ে? কি ধারণা আছে সে কি করেছে? আর কিসের আবদার করছে? তার নামে কলঙ্ক মাখার? কলঙ্কের মানে বুঝে সে? আবদার করে কলঙ্ক মাখা যায়? তাও আবার তার নামের কলঙ্ক? সে কিয়ৎকার কোনো কথা বলল না, বলা বাহুল্য বলতে পারল না। শুধু নিশ্চুপ হয়ে শীতলের কাজল চোখের দিকে তাকিয়ে রইল। ঝোঁকের বসে অঘটন ঘটিয়ে এখন মৃদুভাবে কাঁপছে শীতল, এবং কাঁপুনিতে মাত্রা বাড়ছে। চোখে চোখ রাখতে পারছে না, ঘামছে। বুঝতে বাকি নেই সায়ন ফাঁদে পা দিয়েছে শীতল। সায়নের কথায় তার রাগ ভাঙানোর এ কাজটা করেছে। মোট কথা দুটোতে মিলে তাকে গেমের
গুটি বানাচ্ছে, কিন্তু সে সেটা হতে দেবে না। আজ অবধি নিজের বানানো গেমে অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে। হঠাৎ গুটি হবে কিভাবে তাও জেনে শুনে হাস্যকর। এতদিনে অভিজ্ঞ খেলোয়াড়, অভ্যাস কি ছাড়া যায়? মোটেও না। তাই সে ঠান্ডা চাহনিতে নিক্ষেপ করে হাড়হিম কণ্ঠে বলল, সত্যি ভালোবাসিস আমাকে? কতটা? অনেকটা। বিয়ে করবি? শীতল নিশ্চুপ। শুদ্ধ ঠান্ডা চাহনি দেখে ঠক ঠক করে কাঁপছে। চোখের পানি আপনা আপনি গড়তে শুরু করেছে। তাকে কাঁদতে দেখে শুদ্ধ পুনরায় বলল, প্রেম চাস নাকি প্রেমিক? দুটোই। যে কোনো একটা অপশন। প্রেমিক সামলাতে পারবি? পারবো। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এখন যা বলতে পারবি? তোর বড় আব্বু থেকে আমাকে চেয়ে নিতে পারবি? কি হলো বল? এক বুক সাহস নিয়ে উঁচু কণ্ঠে বলতে পারবি তুই আমার বউ হবি? কিরে, পারবি না? কথা বল। এখন চুপ কেন? সৎ সাহস নেই? কিরে, উত্তর দে। এখনই তো সব ভালোবাসা উবে গেল। সর যা, তোরা কেউ আমার চোখের সামনে আসবি না। আজকের পর থেকে তোরা আমার কেউ না। যারা অকারণে আমার ইমোশন নিয়ে খেলতে চায়, মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলে চরমভাবে দুর্বল করতে চায়, তারা আমার কেউ হতে পারে না। একথা বলে শীতলকে নিজের থেকে সরিয়ে বাইকের চাবি নিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতে সায়নের সাথে মুখোমুখি হলো। সায়ন কিছু বলতে গেলে বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। শুধু থমথমে মুখ দেখে সায়ন ওহ শিট বলে ছুটল বাড়ির দিকে। প্রাণপণে ছুটে তার বাইকটার চাবি নিয়ে সেও বাইক ছুটালো রাগান্বিত ভাইয়ের পেছন পেছন। বাইকের গতি বাড়িয়েছে সায়নও। কিছু দূর গিয়ে দূর থেকে সে শুদ্ধকে একটু দেখতে পেল। শুদ্ধ বাইকের স্পিড দেখে সায়নের কাল ঘাম ছুটে গেল। ভাই যে বড্ড খেপেছে। এখন এই পাগলটাকে থামাবে কিভাবে? কি করবে সে? তার মাথাটাও কাজ করা বন্ধ করে দিল। অজানা এক ভয়ে বুক কাঁপতে লাগলো। এই ছেলের বাইকে যা গতি, না থামালে নির্ঘাতে সে অ্যাক্সিডেন্ট করবে। আপাতত তার কিছু ভেবে পেল না সে, তাই বিপরীত পথ ধরল। কিন্তু তাতেও কাজ হলো না। তবে আগে পিছে চলতে থাকলো দুই ভাইয়ের দুটো বাইক। সায়ন যখন একটু নাগাল পেল তখন চেঁচিয়ে বলল, শুদ্ধ দাঁড়া, বাইক থামা ভাই, আমার কথা অন্তত শোন। শীতলকে ভালোবাসতে হবে না। জীবনেও বলবো না ওকে ভালোবাসার কথা। যা বলেছি তার জন্য আমি সরি। ভুলে যা সব। শীতলকেও বারণ করে দেবো, সেও তোকে আর কখনো জ্বালাবে না, ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে আসবে না। এবার একটু শান্ত হ। স্পিড কমা ভাই। এই ভাই, আমার কথা শোন না ইয়ার, প্লিজ থাম। সামনে হাইওয়ে, স্পিড কমা কুত্তার বাচ্চা। এই ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পায়ে পড়ি, এবার থাম না শুদ্ধ।